সাহিত্যকে বলা হয় সমাজের দর্পণ এবং সাহিত্য থেকেই সমাজের বিভিন্ন ঘাত প্রতিঘাত অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন দৃষ্টিকোণ ফুটে ওঠে। এই জন্যই আমরা দেখি সাহিত্যের মধ্যে একটি সুগন্ধি এক মায়াবী চেতনা লুকিয়ে থাকে এবং যার জন্যই কিন্তু সাহিত্য যত করা যায় তত কিন্তু মানুষের মনন চিন্তন আরও সুসংবদ্ধ হয়, আরও শক্তিশালী হয়, চিন্তার গতি আরও বৃদ্ধি পায়। এবং সেই কারণেই প্রত্যেককে সাহিত্যের মধ্যে একটু হলেও ডুবে থাকা উচিত এবং সাহিত্যকে নিয়মিত পড়াশোনা করা উচিত। অনেকেই বলে যে সাহিত্য পড়ে কি হবে, সাহিত্য তো কাল্পনিক, কিন্তু এই কল্পনার জগৎটাকে মানুষের মননে চিন্তনে তৈরি করার মধ্য দিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্ঞানের বৃদ্ধি এবং বিকাশের চেতনার মধ্য দিয়ে। তাই মনে হয় যে প্রত্যেকেই সাহিত্য সম্পর্কে সম্যক একটি ধারণা রাখা প্রয়োজন। আমরা দেখেছি যত ধরনের সাহিত্যিক তারা কিন্তু সাহিত্য জগৎ থেকে আসেননি, বিজ্ঞান জগৎ টেকনোলজি জগৎ, সেখান থেকে কিন্তু সাহিত্য পড়া শুরু করে সাহিত্যিক হয়ে উঠেছেন আধুনিক সাহিত্যিকদের মধ্যে। এবং সেরকমই একজন আধুনিক সাহিত্যিকের আজকে একটি উপন্যাসকে, ছোট উপন্যাসকে আমি আজকে আলোচনা করার মধ্য দিয়ে বইটির রিভিউ করার যথাযথ চেষ্টা করব। নমস্কার, আমি শ্রী আদিত্য চক্রবর্তী এবং আজকে অন্যান্য দিনের মতোই আজকে আরো একটি বইয়ের রিভিউ বা আলোচনা নিয়ে চলে এসেছি। তা আমরা দেখেছি যে ইতিহাসের সঙ্গে সাহিত্যের যে মেলবন্ধন বা সম্পর্ক, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। অর্থাৎ ইতিহাসকে যেমন সাহিত্য ভাষার রূপদান করে, তেমনই সাহিত্যকে ইতিহাস যুগে যুগে কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণে সমৃদ্ধ এবং পরিপুষ্ট করে গেছে। এবং এই কারণে আমরা দেখেছি যে ইতিহাস এবং সাহিত্যের মধ্যে একটা অঙ্গাঅঙ্গিভাবে সম্পর্ক রয়েছে। এবং সেই কারণেই আমি আজকে ইতিহাস এবং সাহিত্যের মেলবন্ধন, প্রাচীন ইতিহাসের সুগন্ধি দ্বারা সুরভিত একটি আধুনিক ঔপন্যাসিকের একটি সুন্দর একটি ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করব। আজকে আমি যে বইটিকে নিয়ে আলোচনা করব বা যেইটি এই রিভিউর মূল বিষয়বস্তু, সেটি হলো প্রখ্যাত আধুনিক ঔপন্যাসিক বা লেখক অভীক সরকার এবং তারই লেখা একটি ঐতিহাসিক উপন্যাস। প্রাচীন ইতিহাস থেকে রস আস্বাদিত করে এই উপন্যাসকে রচনা করেছেন অভীকবাবু এবং সেই বইটির নাম হচ্ছে বা উপন্যাসের নাম হচ্ছে, ছোট্ট একটা উপন্যাস, এবং তার নাম হচ্ছে মহাদেব। এই বই সম্পর্কে বলতে গেলে দু চার কথা না বললেই নয়। প্রথমত এটি একটি ইতিহাস আশ্রিত উপন্যাস এবং সেই ইতিহাসটা হচ্ছে প্রাচীনকালের। আমরা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি বা ইতিহাস নিয়ে যারা আমরা একটু হলেও জানি, খুব বেশি না জানলেও একটু হলেও জানি, তারা আমরা জানি যে প্রাচীন ভারতবর্ষে গুপ্ত সাম্রাজ্য বলে একটি গোষ্ঠী, তারা কিন্তু সমগ্র ভারতবর্ষকে পরিচালিত করেছিল কিছু সময়ের জন্য হলেও, অর্থাৎ কয়েকশো বছর ধরে তারা ভারতবর্ষে রাজত্ব করেছিল। আনুমানিক 330 খ্রিস্টাব্দ থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত এই গুপ্তদের রাজ্য বা রাজত্ব ভারতবর্ষের বুকে চলেছিল। এবং আমরা যদি দেখি গুপ্ত সাম্রাজ্যের যদি আমরা রাজ্য বিস্তারটা দেখি, একেবারে সেই উত্তর ভারতের কাশ্মীর থেকে শুরু করে দক্ষিণ ভারতের কিছুটা বাদ দিয়ে একেবারে কাঞ্চিপুরম পর্যন্ত এবং পশ্চিম ভারতবর্ষের গুজরাটের কচ্ছ থেকে একেবারে যে প্রাগ জ্যোতিষপুর যেটাকে বলা হতো, আসাম বা উত্তর পূর্ব ভারতবর্ষের পর্যন্ত কিন্তু এই রাজত্বের সাম্রাজ্য কিন্তু বিস্তার হয়েছিল। এবং আমরা এটাও জানি, যত ছোট ক্লাস থেকে আমরা পড়ে এসেছি, যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত এবং তারপরে যথাক্রমে ঘটোৎকচ গুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত এবং বিখ্যাত যে রাজা সমুদ্রগুপ্ত, যাকে আমরা গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত এবং সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সম্রাট হিসেবে আমরা জানি। এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি যে রামগুপ্ত এবং তারপর বিক্রমাদিত্য, প্রথম কুমার গুপ্ত, স্কন্দগুপ্ত এবং বিষ্ণুগুপ্তের হাতে এই সাম্রাজ্য হুনদের আক্রমণের পরে ভেঙে যায়। এবং এই যে সমুদ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্তর পরবর্তীকালে দুই পুত্র রামগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই সময় পর্বটাকে কিন্তু অভীকবাবু এই উপন্যাসের মধ্য দিয়ে স্থান দিয়েছে এবং উপন্যাসের যে মূল বিষয় অর্থাৎ এই কাল পর্বটাকে তিনি ধরার চেষ্টা করেছেন। বইটাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখি তাহলে দেখতে পাবো যে বইটা খুব একটা বড় নয়, ছোট্ট একটি উপন্যাস। অভীক সরকার এবং পাবলিকেশনের নাম দেখুন, এবং লেখক এখানে কিছু কিওয়ার্ডস বা সূচক শব্দ দিয়েছেন, যেই শব্দ দিয়ে এই উপন্যাসটিকে চেনা যায় এবং তার কিছু বিষয়গুলো এখানে আছে এবং যে প্রকাশকের এখানে ঠিকানা এখানে দেওয়া হয়েছে এবং মোটামুটি এখান থেকেই বঙ্গবন্ধুর পর থেকে শুরু হয়েছে এবং অভীক সরকারের লেখকের এখানে ডিটেলস দেওয়া আছে। এবং বইটার যে পেজ কোয়ালিটি, সেটাও 160 পাতার মাত্র বই। বইটার পেজ কোয়ালিটি খুবই সুন্দর এবং বইটার যে পাতার যে কোয়ালিটি, সেটাও কিন্তু খুব সুন্দর কোয়ালিটি, খুব সুন্দর মোটা মোটা পাতা। প্রিন্ট দেখুন, একবারে
এই বইটির বিষয়বস্তু অভিক সরকার স্যার বলেছেন যে প্রাচীন যে গুপ্ত যুগ, সেই গুপ্ত যুগ থেকে রস আস্বাদন করে, অর্থাৎ এখানে আমরা দেখব যে সমুদ্রগুপ্ত তখন মৃত্যু শয্যাশায়ী, মৃত্যু আজ আসে বা কাল আসে, এবং সেই সময় তার দুই পুত্র রামগুপ্ত এবং সমুদ্রগুপ্ত। রামগুপ্ত হচ্ছে মদ্যপ, অক্ষম, এবং তিনি কিন্তু রাজকার্যে পুরোপুরি অযোগ্য। অপরপক্ষে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল একেবারে শ্রেষ্ঠ সুপুরুষ, সুসেনাপতি এবং সুনিপুণ যোদ্ধা। সচরাচর দেখা যাচ্ছে যে সমুদ্রগুপ্তের ইচ্ছা ছিল তৃতীয় চন্দ্রগুপ্তকেই সিংহাসনে মনোনীত করা, কিন্তু রাজমাতা রামগুপ্তের পক্ষে গেলে সেখানে রামগুপ্তকেই মনোনীত করা হয়। এবং সেই সময় দেখা যাচ্ছে যে গুপ্ত সাম্রাজ্যে শকেদের আক্রমণ বৃদ্ধি পেয়েছিল, এবং শকরা ছিল পুরো জাতি একটি, এবং নৃশংসভাবে গুপ্ত সাম্রাজ্যকে অধিকার করার চেষ্টা করেছিল। ঠিক এই সময় গুপ্তদের আশ্রিত মিত্র রাজ্য মালবে শক আক্রমণ হয়েছে। এই মিথ্যা সংবাদ পরিবেশন করে শকাধিপতি রুদ্রসিংহ গুপ্ত সাম্রাজ্যের রাজপুরুষকে বশ করেছিল, বিভিন্ন তোষণ করেছিল। এর ফলে কিন্তু বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে গুপ্ত সাম্রাজ্যের বিভিন্ন পদে অধিষ্ঠিত রাজপুরুষরা তারা কিন্তু মিথ্যা খবর পরিবেশন করে পুরোপুরি মালবে শকেদের আক্রমণের দিকে না গিয়ে গুপ্ত সাম্রাজ্যকে মালবের দিকে তার অভিমুখ ঘুরিয়ে দেয়। কিন্তু সেই দেখা যাচ্ছে সেই প্রেক্ষাপটে আমরা দেখতে পাবো এই উপন্যাসে যে একটি নতুন মোড় উন্মোচিত হয়। মালব রাজ্যের রাজকন্যা ধ্রুবা দেবী বা ধ্রুবা, তিনি কিন্তু ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রেয়সী। সেই প্রেয়সীকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রেয়সীকে রাজমাতা রামগুপ্তের সঙ্গে বিবাহ দান করেন, এবং এর ফলে দেখা যাচ্ছে যে ঠিক এই সময়তেই শক আক্রমণ হচ্ছে, এবং শক রাজা রুদ্রসিংহের গুপ্ত সাম্রাজ্যের পাশাপাশি তার নজর ছিল ধ্রুবা দেবীর দিকে, এবং সেই নৃশংস শকাধিপতি চেয়েছিল যে সমস্ত রাজপুরুষকে হত্যা করে ধ্রুবা দেবীকে বিবাহ করতে, এবং সেই জন্য তিনি অবরোধ করেন, এবং রামগুপ্ত পুরোপুরি অক্ষম সেই অবরোধকে প্রতিহত করতে। এবং শেষ পর্যন্ত সমুদ্রগুপ্ত ছলে বলে কৌশলে তার নিজস্ব যোগ্যতার পরিচয় দিয়ে নায়কোচিতভাবে এই ধ্রুবা দেবীকে মুক্ত করেন এবং রামগুপ্তকে হত্যা করেন, শকাধিপতি রুদ্রসিংহকেও হত্যা করেন। শেষ পর্যন্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমরা দেখব ছড়ে বলে কৌশলে সেই শকাধিপতি রুদ্রসিংহকে হত্যা করে গুপ্ত সাম্রাজ্যের মধ্যে যে অশুভ ছায়া পড়েছিল সেই ছায়াকে চিরতরে বিলীন করে দেন, এবং অযোগ্য রামগুপ্তকেও তিনি হত্যা করে পরবর্তীতে ধ্রুবা দেবী অর্থাৎ তার প্রেয়সীকে তিনি বিবাহ করেন। এবং এখানেই কিন্তু দেখা যাচ্ছে যে উপন্যাসটি শেষ হয়ে গেছে, এবং এই উপন্যাসে যে অসাধারণ ইতিহাসের সুরভিত, যে গন্ধযুক্ত পুষ্পের ন্যায় শোভিত যে কাহিনী, এবং সেই কাহিনীর মধ্যে শকেদের ক্রূরতা, রাজ সিংহাসনের প্রতি রামগুপ্ত এবং রাজমাতার যে লোলুপ দৃষ্টি, বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে একটা নায়কোচিত ভূমিকা, যিনি সব কিছুকেই দান করে দিতে চাইছেন, এবং তার মহানুভবতা। এছাড়াও আমরা দেখতে পাবো যে অসাধারণ যে প্রেয়সীর প্রতি প্রেম, টান, এবং অসাধারণভাবে সমগ্র উপন্যাসটি পড়লে কিন্তু আমরা দেখতে পাবো একটা ইতিহাস এবং সাহিত্যের যে গুরুত্বপূর্ণ মেলবন্ধন এবং তার সুরভিত একটি সুগন্ধ সবসময় কিন্তু এটি পাঠকের মনকে উল্লাসিত করে। এবং এই সমস্ত উপন্যাস যারা ইতিহাস ছাত্র তাদেরকেও পড়া উচিত, এবং যারা সাহিত্যের ছাত্রী বা সাহিত্য পড়তে ভালোবাসেন তাদেরকেও কিন্তু পড়া উচিত। অভিক সরকারের লেখা এই মহাদেবী উপন্যাসটি পত্র ভারতী থেকে প্রকাশিত হয়েছে। খুব বেশি দাম না, খুব অল্প দাম, এবং আমি চাইবো আমার প্রত্যেকটি ছাত্র বা যারা ইতিহাস এবং সাহিত্যকে ভালোবাসেন, সাহিত্য করতে ভালোবাসেন, তারা এটিকে পড়ে ফেলেছেন বা পড়বেন বলে আমি আশা রাখি। আজকের আলোচনা এখান পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।